প্রিয় দর্শক, একটা কঠিন খবর শোনাই আপনাদের। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটা জরিপ প্রকাশ হয়েছে। সেই জরিপে বলা হয়েছে ইংরেজি বাংলা সহজভাবে পড়তে না পারা এবং অঙ্ক এবং অন্যান্য বিষয়ে আমাদের শিক্ষার্থীর যে করুণ অবস্থা, এই অবস্থাটির একটা বিশদ বিবরণ আছে এই জরিপটিতে। কথাটি এই জন্য বললাম যে সারা পৃথিবীব্যাপী এখন যে ভাষার দৌরাত্ম্য এবং ভাষা শেখা এবং জ্ঞানের যে বহর, সেই জায়গায় যদি আমাদের শিশু শিক্ষার্থীদের জ্ঞানের পরিধিটা আমরা না বাড়াতে পারি, তাহলে আমরা কোথায় যাব? এই যে বিশ্বকাপ চলছে সারা পৃথিবীতে, এবং বিশ্বকাপের যে আমেজ, আপনি যদি একটু পড়াশোনা না জানেন এবং না জানা যায়, তাহলে কিন্তু অনেক তথ্যই জোগাড় করা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। কেমন আছেন? জি, ভালো। শুরুতেই যে কথাটা বলছিলাম যে সেই করোনা কাল থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটা হয়েছে শিক্ষা। প্রাথমিক বিদ্যালয় নিয়ে যে গবেষণাটির কথা বললাম, সময় যদি পাই সেটা হয়তো আমি আলাপ করব, কিন্তু এই গবেষণাটিতে খুব দুঃখজনকভাবে বলা হয়েছে যে আমাদের বাচ্চারা সাধারণত ইংরেজি বাংলা ভালোভাবে পড়তেও পারে না সরকারি স্কুলে। তো এই যদি অবস্থা হয়, সেই অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? একটু পত্রপত্রিকার শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে যাই। দৈনিক প্রথম আলো, অর্থনীতির লক্ষ্য পূরণে বড় বাধা ভঙ্গু ব্যাংক খাত, আশা জাগিয়ে শুরু যুক্তরাষ্ট্রের দুই বড় দল মাঠে নামছে আজ, বিশ্বকাপ ফুটবল। দৈনিক যুগান্তর, রাজস্ব আদায়ের কঠিন অঙ্ক, প্রস্তাবিত বাজেট, দুদক এখনও অসহায়, বিচার যুদ্ধ অন্যের হাতে। দৈনিক সমকাল, বড় দল হতে গিয়ে জামায়াতে বিশৃঙ্খলা, মিষ্টি হেসে জবাব দিলেন ভিনি। কালের কণ্ঠের শিরোনাম, গালিভার জার্মানির মুখোমুখি লিলিপুট কুরাসাও। দৈনিক ইত্তেফাক, বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় কান দিচ্ছি না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। মানবজমিনের শিরোনাম, অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বিরোধী দল, কক্সবাজারে প্রধানমন্ত্রী। লাল কার্ড আতঙ্কের মধ্যেই জমে উঠেছে বিশ্বকাপ, মতিউর রহমান চৌধুরী নিউ জার্সি থেকে লিখেছেন। আমার দেশের শিরোনাম, দুই দেশের বিবৃতিতে রহস্য ফারাক, দিল্লিতে বিজিবি বিএসএফ সম্মেলন। আজকের পত্রিকা, ইটিসিতে কাজ করে না 70 ভাগ গাড়ির ট্যাগ, নিজ শহরে পুলিশের মারধরের শিকার ক্রিকেটার নাইম। খবরের কাগজের শিরোনাম, পুলিশের নির্যাতনে হতভম্ব সারা দেশ, জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে মারধর। আমাদের সময়, অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের পথনকশা। বাংলাবাজার পত্রিকা, রূপালী ব্যাংকে ব্যাপক ঋণ জালিয়াতি। কালবেলা শিরোনাম, বন্ড সুবিধার অপব্যবহার ঠেকানো কঠিন, দেশকে অস্থিতিশীল করতে চায় বিরোধী দল। যায় দিন, চট্টগ্রামে তল্লাশির নামে ক্রিকেটার নাইমকে হেনস্থা মারধর, মানুষের ভাগ্য বদলাতে চায় প্রধানমন্ত্রী বলেছেন। আলোকিত বাংলাদেশ, ইরানের দাবি মেনেই চুক্তি। সময়ের আলো, ডালাসে নীল কমলা যুদ্ধ, বাজেট বাস্তবায়নের পথে অনেক কাটা। ইনকেলাবের শিরোনাম, জনজীবনে স্বস্তি ফিরবে। রূপালী বাংলাদেশ, অর্থের খোঁজে সরকার, ট্যাক্স কমানোর বাজেটও বিরোধী দল মানে না, কক্সবাজারে প্রধানমন্ত্রী। দেশের রাজনীতি কথাবার্তা নিয়ে একটু আলাপ করব, কিন্তু তার আগে অন্য আলোচনা করতে চাই। ব্রাজিল এবং মরক্কোর খেলা দেখার ক্ষেত্রে মানুষের আগ্রহটা, যেহেতু এই দেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার ভক্তরাই বেশি, এবং ব্রাজিলের প্রথম খেলা গতকাল রাতে হলো 4টার সময়, এবং আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা ব্রাজিল ভক্ত তারা টেলিভিশনের সামনে ছিল। তো যে টান উত্তেজনার মধ্যে খেলাটা হলো, কায়সার ভাই কি বলবেন? ব্রাজিলের অবস্থাটা কি এবং মরক্কো কোন জায়গায় দাঁড়ালো? ম্যাচের রেজাল্ট তো আমরা সবাই জানি, এক গোলে ড্র হয়েছে, কিন্তু আপনি যেভাবে বলছিলেন যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ভক্ত বাংলাদেশে বেশি রয়েছে, তবে এই ম্যাচের পরে আপনি নিশ্চিত থাকতে পারেন যে মরক্কোর সাপোর্টারও বাংলাদেশে অনেক বেড়ে যাবে। এবং আমার তো মনে হয়, আমি দেখতে মনে হচ্ছিল যে ব্রাজিল এমনভাবে কোণঠাসা হচ্ছিল যে ব্রাজিল যে একটা গোল দিতে পেরেছে, আমি জানি না ব্রাজিলের ভক্তরা খুব আমার উপর খেপে যাবে কিনা জানি না, এটা এক মান সম্মান বাঁচিয়েছে না, কোনো সন্দেহ নেই। এবং আপনি দেখবেন যে ব্রাজিল তো লাতিন আমেরিকার দল, ব্রাজিলই, আর
মরক্কোকে কিন্তু আপনি একটা নাম রয়েছে, ব্রাজিল বলা হয় তাদেরকে, আফ্রিকান ব্রাজিল তাদেরকে বলা হয়। এর কারণটা হলো যে ব্রাজিল যে স্টাইলে ফুটবল খেলে সেই স্টাইলের ফুটবলের সঙ্গে কিন্তু পুরোপুরি সাদৃশ্য রয়েছে আপনার মরক্কোর। আপনি ইভেন আপনি আজকে যে ম্যাচে যে আপনার ছকটা যেটা সাজানো হয়েছিল 4-2-3-1, সেটাও কিন্তু ব্রাজিলের ছক। ব্রাজিল কিন্তু সেই ছক নিয়ে খেলেছে, মরক্কো সেই ছক নিয়ে খেলেছে। তার চেয়ে বড় বিষয়টা হলো যে ব্রাজিল এই ম্যাচে যে কৌশল নিয়েছিল ঠিক একই কৌশল অ্যাডাপ্ট করেছে কিন্তু আপনার মরক্কো। সেই প্রেসিং ফুটবল, সেই আপনার ট্রিগার প্রেসিং, আপনি বল নিজের দখলে রাখার বিষয় এবং আপনি যদি খেলার শুরুটা দেখেন, শুরুটাতে তো অধিকাংশ সময় অনেকটাই মরক্কোর দখলেই ছিল। রাইট, আপনি প্রথম 15 মিনিট তো পুরোপুরি মরক্কোর ম্যাচ এটা। ব্রাজিল সেখানে বলের পিছে পিছে শুধু দৌড়িয়েছে এবং বল প্রচুর লুজ করেছে তারা, বলের পাসিং মিস পাস করেছে তারা, সব কিছু মিলে মানে এক অর্থে বলা যেতে পারে যে ব্রাজিল এই ম্যাচটা যে ড্র করেছে তা সেটা ব্রাজিলের জন্য কিছুটা সৌভাগ্যের বিষয়। ব্রাজিল এই ম্যাচটা পুরোপুরি হারতেও পারতো। ইভেন আপনি একেবারে শেষের দিকে গোলকিপার অ্যালিসন যে শটটা ঠেকিয়েছেন এবং ফিরতি শটটাও তিনি কিন্তু ঠেকিয়ে দিয়েছিলেন, সেটা গোল হতে পারতো। সো সব কিছু মিলে এই ম্যাচে ড্র হয়েছে ঠিকই, কিন্তু আপনি যদি সার্বিকভাবে পুরো দুই দলকে নম্বর বেশি দেওয়ার যদি বিষয় হিসাব করে থাকেন, তাহলে সেখানে কিন্তু মরক্কো বেশি নম্বর পাচ্ছে, কোনো সন্দেহ নেই। তারা খেলেছে এত চমৎকার ফুটবল, এবং এই পুরো ম্যাচটাকে, 90 মিনিটের ম্যাচটাকে যদি আপনি দুভাগে ভাগ করেন, তাহলে প্রথম 45 মিনিট আপনি প্রথমার্ধ এক ধরনের খেলা হয়েছে এবং দ্বিতীয়ার্ধের খেলাটা কিন্তু এক ধরনের হয়েছে। যেমন প্রথমার্ধে ব্রাজিলও কিন্তু আপনার গোল খাওয়ার পরে আপনি 30 মিনিট পরে কিন্তু ব্রাজিল খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে, এই কারণে তারা গোলটা শোধও করেছে। দুটো গোল হয়েছে বিউটিফুল গোল, দুটো হয়েছে এক্সেলেন্ট, একদম একক কৃতিত্বের গোল এটাকে বলা যায়। আজ আপনি মরক্কো যে গোলটা দিয়েছে সেই গোলে কিন্তু আপনি বুদ্ধিমত্তার ছাপ রয়েছে। যেভাবে গোল পোস্ট ছেড়ে গোলকিপার এগিয়ে এসেছিলেন, তাতে তিনি চিপ করে বলটা গোল করে দিয়েছেন। আর ব্রাজিল যে গোল করেছে সেটা ব্রাজিলের ফ্লেয়ার এটাই। নেইমার নিয়ে কি অবস্থা? না, আমি মনে করি যে ব্রাজিল হয়তো নেইমারকে নিয়েছিল একটা এক্স ফ্যাক্টর হিসেবে এই টুর্নামেন্টে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ব্রাজিলের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হয়েছে নেইমারকে দলে নেওয়াটা। কারণ তাকে দলে নেওয়া হয়েছিল তখনই তার ইনজুরি ছিল, এবং এখন তার যে পজিশন, যে অবস্থা, তাতে তিনি কিন্তু মানে দল ট্রেনিং করছে, দল অনুশীলন করছে, সেখানে কিন্তু তিনি নেই। দ্যাট মিনস আজকে তিনি ডাগ আউটে ছিলেন। দ্যাট মিনস এটা পরিষ্কার যে প্রথম রাউন্ডে নেইমারকে ব্রাজিল পাচ্ছে না, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। তাকে হয়তো সেকেন্ড রাউন্ডে খেলানো হবে, কিন্তু ততদিনে তার টেকা যাবে কিনা টিকবে, ব্রাজিল টিকবে। কারণটা হলো যে পরবর্তী ম্যাচ তাদের রয়েছে হাইতির সাথে এবং স্কটল্যান্ডের সাথে। বিষয়টা হলো যে আপনি গ্রুপে চ্যাম্পিয়ন হবেন কিনা, বা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আপনি পরবর্তী রাউন্ডে যাবেন কিনা, সেটা একটা চ্যালেঞ্জ ব্রাজিলের সামনে রয়েছে। এই যে বড় দলগুলো আস্তে আস্তে নামছে, আজকে রাত 11টায় জার্মানি খেলবে কুরোসাওয়ার সাথে, এবং রাত 2টার সময় নেদারল্যান্ডের প্রতিপক্ষ জাপান। এই দুটো খেলাই তো খুব গুরুত্বপূর্ণ। রাইট, বিশ্বকাপ আস্তে আস্তে তার কিন্তু আপনার ডানা মেলছে, এবং বিশ্বকাপে দেখবেন যে শুরুর দিকে ম্যাচগুলোতে তেমন হয়তো উত্তেজনা আসেনি, বাট ব্রাজিল এবং আপনার মরক্কোর ম্যাচটা দেখে মনে হয়েছিল যে ওয়ার্ল্ড কাপ ইজ বিগিনিং নাও, ওয়ার্ল্ড কাপের শুরুটা এখন হয়ে গিয়েছে। এবং সত্যিকার অর্থে প্রথম 45 মিনিট যে খেলা হয়েছে এখানে, দিস ইজ রিয়েল ফুটবল। এই ফুটবল দেখার জন্য কিন্তু মানুষ রাত জেগে কষ্ট করে বা বিনিদ্র রজনী যাপন করে। এটা আমি মনে করি যে প্রথম 45 মিনিট যে ফুটবল আনন্দ দিয়েছে এই ম্যাচের, সেটা এক্সেলেন্ট, দুর্দান্ত। বাট পরের 45 মিনিটের কথা যদি বলি, পরের 45 মিনিট দুদলই কিন্তু একটু ডিফেন্সিভ এসে গিয়েছে। কারণটা হলো যে তারা জানে যে এই ম্যাচে পয়েন্ট হারানো যাবে না, পুরোপুরি পয়েন্ট হারানো যাবে না, হারা যাবে না। ড্র যদি হয় তাহলে তাও ভাগ্য ভালো। এই কারণে দ্বিতীয়ার্ধে দুটো দলই কিন্তু আপনার একটু ঝুঁকি না নিয়ে ঝুঁকিহীন ফুটবল খেলেছে। এই যে জার্মানি এবং জাপানের খেলা, আজকে কি অবস্থা দুই দলের? জার্মানি তো আপনি হট ফেভারিট দল হিসেবে এসেছে, এবং তাদের সাথে আজকে যাদের খেলা, তারা ধরুন আপনি একেবারে কুরাসোয়া এই বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নামছে, আর তাদের একটা বড় ব্যবধানে তারা জিতবে, কোনো সন্দেহ নেই। বাট পরের ম্যাচটা যেটা নেদারল্যান্ড এবং জাপানের সাথে, সেটা আমি মনে করি যে সেটা কম্পিটিটিভ হবে খুব। কারণটা হলো যে নেদারল্যান্ড, তো আপনি জানেন যে নেদারল্যান্ড 3বার বিশ্বকাপের ফাইনালে খেলেছে, কিন্তু তারা কোনোবার বিশ্বকাপ জিততে পারেনি। প্রত্যেকবারই তারাও কিন্তু একটা ফেভারিট ট্যাগ নিয়ে আসে, কিন্তু তারা সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত গিয়ে আর জিততে পারে না। আর জাপান মানে সাম্প্রতিক সময় জাপানের ফুটবলের উত্থানটা দুর্দান্ত হয়েছে। জাপান এবং কোরিয়া দুটো দলেরই ফুটবলের উত্থান এক্সেলেন্ট কায়দায় হয়েছে, এশিয়ার মানে মান ইজ্জত রাখছে তারা, বলা যেতে পারে। সো এই ম্যাচটা আমি মনে করি যে খুবই কম্পিটিটিভ হবে। জাপান এবং নেদারল্যান্ডের ম্যাচে কে জিতে আমি জানি না এখন পর্যন্ত, তবে ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমি আশা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন এবং রেডিও ভূমিতে একটিতে খেলা দেখা যাবে, একটিতে শোনা যাবে। আপনারা নিশ্চয়ই সাথে থাকবেন। খেলার প্রসঙ্গ যখন উঠলো, কায়সার, আমি একটা খুব দুঃখজনক খবর নিয়ে আলোচনা করতে চাই।
আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন পর্যায়ে আছে এই ঘটনা থেকেই সেটা প্রমাণিত হয়। নাইম ক্রিকেটার এবং জাতীয় দলের ক্রিকেটার, তার কাঁধের মধ্যে ক্রিকেট প্যাড ছিল। উনি ঢাকা থেকে ফ্লাইটে গিয়ে চিটাগাংয়ে নামলেন এবং তাকে যেভাবে হেনস্থা করা হলো, মারপিট করা হলো, তার কি সন্দেহজনকভাবে। তো ভাগ্য ভালো যে নাইমকে মানুষ চেনে, এই চেনার কারণে বোধ করি তিনি বেঁচে গেলেন। তাহলে সাধারণ মানুষের কি হবে? রেজা ভাই, এটা তো হেনস্থা না, এটা তো আমি মনে করি যে তাকে নির্যাতন করা হয়েছে, এবং যেভাবে এবং যে প্রক্রিয়া নির্যাতন করা হয়েছে সেটা ধরেন আপনি, সে ক্রিকেটার ছিল বলেই এই পুরো জিনিসটা আমাদের সামনে এসেছে। এরকম সাধারণ মানুষ কতভাবে যে পুরো দেশ জুড়ে এই আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে নির্যাতনের শিকার হচ্ছেন সেই খবর কয়জন রাখে? সেই নিউজও তো হয় না। কিন্তু এটা নাইম ইসলাম ছিলেন বলে এই ঘটনাটা এত বেশি নজরে এসেছে এবং এত দ্রুত এটা নিয়ে আপনি এক ধরনের আপনার ব্যবস্থা নেওয়া হয়েছে, সবকিছু মিলে তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপর আমি মনে করি তার সাথে যা ঘটেছে এটা চরম একটা অসভ্যতা, এবং এটা কোনোদিনই কোনো একটা আইন শৃঙ্খলা বাহিনীর এটা পেশাদারি আচরণ হতে পারে না। কোনো মতে এটা পেশাদারি আচরণ হতে পারে না। আপনি গাড়িতে তল্লাশি করলেন, করে আপনি কোনো বিচার বিবেচনা না করে উঠিয়ে নিয়ে যায় এই কাজ করতে পারেন? আমার কথা হলো যে আপনি যতক্ষণ না পর্যন্ত তাকে অভিযুক্ত বা তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাচ্ছেন, তাকে তো আপনি সেরকমভাবে তাকে ট্রিট করতে পারেন না। তার সে যেই হন না কেন, তাকে আপনি সেভাবে ট্রিট করতে পারেন না। কিন্তু এখানে তাকে মনে হচ্ছে যেন বোধহয় তিনি চুরি চামারি করে এসেছেন, তাকে গলা ধরে তার গলায় দাগ পড়ে গিয়েছে, তাকে টেনে হিচড়ে তাকে বলেছে এই চোখ নামায় কথা বল। এবং পুলিশের সোর্স যেটা আমরা দেখলাম, যে পুলিশের সোর্স তাকে হাতে থাকা যে পাইপ ছিল, প্লাস্টিকের পাইপ, সেই প্লাস্টিকের পাইপ দিয়ে তাকে পিটিয়েছে। তো এটা তো কোনোদিন একটা মানুষের সভ্যতার কোনো লক্ষণ হতে পারে না কোনো মতেই। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি দেখবেন যে সাম্প্রতিক সময় আপনার সবচেয়ে বেশি আপনি ভাবমূর্তির, যদি আপনার ক্ষুণ্ণর কথা বলেন, তাহলে সবচেয়ে বেশি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল কিন্তু আপনার পুলিশ বিভাগের, এবং তাদের যে দায়িত্ব এবং তাদের যে একটা মানুষের প্রতি যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটির একটা ঘাটতি সহজেই চোখে পড়েছিল। তো সেই অবস্থা থেকে বেরিয়ে এসে পুলিশ বাহিনীর ভাবমূর্তি আবার নতুন করে আপনার গড়ে তোলার একটা প্রক্রিয়া চলছিল। ঠিক সেই প্রক্রিয়ার সময় আপনি এই ধরনের ঘটনা যখন ঘটেছে, আমি বলছি না যে পুলিশ বাহিনীর সবাই এটার জন্য দায়ী, কিন্তু আপনি যারা এই ঘটনা ঘটিয়েছে, আমি মনে করি সেটার জন্য একটা ন্যায্য এবং প্রপার যদি ব্যবস্থা আপনি নেওয়া হয়, তাহলে এই বিষয়টা একটা, আমি মনে করি যে এই ধরনের ঘটনা আর ঘটবে না, এবং এটা যেন না ঘটে সেই প্রতিশ্রুতিও আমি মনে করি যে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে একটা আসা উচিত। তবে যা ঘটেছে সেটা অমানবিক, অসভ্যতা, এবং এটার আসলে ভাষায় প্রকাশ করার মতো এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। যিনি অপরাধ করেছেন তার যেন শাস্তি হয়। কোনোভাবে ওই যে এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করলাম, এতেই শাস্তি যেন শেষ না হয়ে যায়। না, মামলা হয়েছে এবং আমরা দেখেছি যে একজনকে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত, এবং ওই থানার যিনি ওসি ছিলেন তাকেও প্রত্যাহার করা হয়েছে। তো যেটা আপনি বললেন যে প্রত্যাহার করলে এটা তো কোনো শাস্তি না। আপনি যদি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলার আসামি যারা রয়েছেন তাদেরকে আপনি একদম 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। যেহেতু খেলা নিয়েই কথা বলছিলাম, ক্রিকেটের আজকে ধবল ধলাই হবে মনে হয় নাকি? হওয়ার সম্ভাবনাটা প্রচুর রয়েছে, কারণ আপনি এখন পর্যন্ত অস্ট্রেলিয়া যা ক্রিকেট খেলছে তাতে মনেই হচ্ছে যে আপনি আজকের ম্যাচেও তারা। আচ্ছা, আপনার কি মনে হয় যে অস্ট্রেলিয়া কি এরকম ভাবে ভেবে এসেছিল যে বাংলাদেশ কি কোনো দল হলো নাকি, যে আচ্ছা কি যেহেতু আমরা বাংলাদেশকে এইভাবে দেখি, তো একটু কি এসে উল্টা দেখলো নাকি? না, সেরকম কোনো কিছু না, কারণ তারা কিন্তু অস্ট্রেলিয়ার এই দলটি যারা এসেছে, এই দলটির ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু আপনি পাকিস্তানের যে সিরিজ হয়েছিল সেখানেও খেলে এসেছে, সেখানেও তারা হেরেছে। আচ্ছা, সেখানেও তারা হেরেছে এবং পাকিস্তানের কাছে হেরেছে। এবং একটু মনে করিয়ে দিই আমি, বাংলাদেশ কিন্তু তাদের এর আগে যে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল সেখানে পাকিস্তানকে তারা হারিয়েছিল। তো বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারলে অস্ট্রেলিয়াকে কেন হারাতে পারবে না, যে অস্ট্রেলিয়া পাকিস্তানের কাছ থেকে হেরে এসেছে। সো সবকিছু মিলে এখন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট যেটা খেলছে সেটা দুর্দান্ত ফর্মে রয়েছে, এবং আমি মনে করি যে এই পুরো দলটার একটা আমূল বদলের পেছনে দুটো কারণ কাজ করেছে। একটা হলো যে পেস বোলিংয়ে আমাদের আস্থাটুকু বেড়ে গিয়েছে, দুর্দান্ত পেস বোলার আমাদের কয়েকজন রয়েছে। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে আমরা স্পিন ওরিয়েন্টেড উইকেটে খেলে খেলে এতদিন কিন্তু অভ্যস্ত ছিলাম, এখন আমরা খেলছি স্পোর্টিং উইকেটে। অস্ট্রেলিয়াও অবাক হয়েছে যে না, এরা বদল হয়েছে নিজেদের। না, আমরা স্পোর্টিং উইকেটে খেলছি, যে উইকেটে আপনার বল বাউন্স আসলে প্লেয়াররা খেলতে পারেন, ব্যাটসম্যানরাও খেলতে পারেন, রান করতে পারেন, এবং পেস বোলাররা সেখানে ধরেন আপনি একেবারে বিশ্বসেরা পেস বোলারদের মতোই কিন্তু বোলিং করছেন। একটা দেশের খবরে যাই। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মানুষের ভাগ্য বদলাতে চাই, মদ সিগারেটের কর বাড়ালেও বিদেশি বিরোধীরা সমালোচনা করে,
আসুন বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই, কি চমৎকার কথা। ঠিক একই সাথে বিরোধী দল আবার হুঁশিয়ারি দিয়েছে যে সরকারকে বেশি দিন সময় দেওয়া যাবে না। এই যে বাদানুবাদ, আশাবাদ, সব কিছু মিলিয়ে কি মনে হয়, রাজনীতির বাতাস কি দেখছেন? না, সরকারকে তো এদেশের জনগণ আপনার 5 বছর 5 সময় বছরের জন্য সময় দিয়েছে। তাহলে বিরোধী দল এটা বলবে, হয়তো রাজনীতির কথাবার্তা এই কারণে সেটা বলবে। আমার মনে হয় যে সেটা হয়তো রাজনীতিতে অনেক কথাবার্তা বলা হয়, যে কথাবার্তার ধরেন আপনি দিন শেষে হয়তো তেমন গুরুত্ব থাকে না, এখানেও সেই কথাটাই বলা হয়েছে। আর বিরোধী দলের কাজ কিন্তু একেবারে সবসময় যে আপনি সরকারের সমালোচনা করবেন তা কিন্তু না। আপনি সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনা করতে পারেন। আপনি সরকার যদি সত্যিকার অর্থে কোনো ভুল থাকে তাহলে আপনি সেটা অবশ্যই ধরিয়ে দিবেন। অবশ্যই। কিন্তু শুধুমাত্র সমালোচনা করার জন্য যদি সমালোচনা করেন আপনি, তখন বোঝা যাবে যে না, আপনি ভালো কাজটাও বোধহয় আপনার কাছে সমালোচনার মতো মনে হচ্ছে। হয়তো দেখা যাবে যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন গাছ লাগানোর কথা, সেখানেও হয়তো অনেকে এটাকে আপনি এটার মধ্যে হয়তো অন্য কোনো দুরভিসন্ধি হয়তো কিন্তু খুঁজে গাছ পাবেন। লাগানোর প্রসঙ্গ উঠলো যেহেতু, আমার কাছে মনে হয় এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা বিশেষ করে অনুষ্ঠানটি দেখছেন, আমরা কে কতটি গাছ লাগাই, গাছ কাটি কিন্তু বেশি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানটা, যেমন ধরেন বলেছেন উনি, আসুন বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই, ফলজ, বনজ এবং ঔষধি। যদি দেশের অর্ধেক মানুষ একটি করে গাছ লাগায় তাহলে গাছে গাছে তো ভরে যায়। না, সেটাই আর কি রেজা ভাই, সবচেয়ে বড় বিষয়টা হলো যে গাছ অনেক সময় কিন্তু আপনাকে যখন স্ট্রাকচার তৈরি করতে হয় তখন গাছ কাটতে হয়, এই বাস্তবতাটুকু মেনে নিতে হবে। কিন্তু সেটার সহজ উপায়টাও রয়েছে। আপনি একটা গাছ কাটলে দুটো গাছ বুনে নেন, তাহলে কিন্তু আপনি সমস্যাটা মিটে যাচ্ছে। কিন্তু প্রবলেমটা হলো যে আমরা তো সেভাবে যাই না, আমরা আসলে খুব বেশি দূরের কোনো চিন্তাটুকু করি না, এবং আমরা সাময়িক সুবিধার চিন্তা করেই কিন্তু সব বিষয় সিদ্ধান্ত নেই। সো আমার কাছে মনে হচ্ছে যে আপনি একটা দেশের বনায়ন থাকা উচিত আপনার কত 25%-এর মতো, কিন্তু বাংলাদেশের খুব সম্ভবত 7% বা আরও কম রয়েছে। আপনি এই কারণে এখন দেখবেন যে আপনি এত বেশি আমরা তীব্র আবহাওয়ার মধ্যে কেন বাস করি, এত বেশি কেন আপনার চরম ভাবাপন্ন আবহাওয়া কেন হয়ে যাচ্ছে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো রয়েছে, গুরুত্ব দিচ্ছি না বলে এটাকে গুরুত্ব দিচ্ছি না বলে কিন্তু এগুলো রয়েছে। একেবারে শেষের দিকে শিরোনামটি পড়ে শোনাই আপনাকে। সরকারি জরিপ, প্রাথমিকের অর্ধেক স্কুলে ইসি গ্রেডের বাংলা ইংরেজি দেখে পড়া কিংবা সহজে যোগ বিয়োগ করতে পারে না দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর বেশিরভাগ। এটা ভয়াবহ খবর, কোনো সন্দেহ নেই, এটা ভয়াবহ খবর। কারণটা হলো যে আপনি বাংলা ইংরেজি পড়তে পারবে না কেন? অন্তত ইংরেজি পড়তে হয়তো একটু বানান করে পড়তে পারবে আপনি প্রাথমিকে যারা একেবারে যে স্টুডেন্টরা যারা রয়েছে, কিন্তু আপনি বাংলা কেন পড়তে পারবেন না? আপনি তো বাংলা আপনার মায়ের ভাষা, আপনি তো বাংলা দেখে আসছেন, সব কিছু করে আসছেন। তাহলে আমি মনে করি যে এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এখন। এবং এটা কেন হচ্ছে, এটার জন্য কারা দায়ী, এটার জন্য যারা শিক্ষার জন্য ব্যবস্থা রয়েছেন, যাদের শিক্ষা দানের দায়িত্বটুকু রয়েছে, তাদের দায়টুকু কতখানি এখানে, এবং কেন এটা হচ্ছে, আমি মনে করি যে এই গবেষণাটা করা উচিত এবং এটা ত্বরিত এই বিষয়ে একটা সমাধানে আসা উচিত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম আমাদের শিশুদের পড়াশোনার ব্যাপারটি, এই জরিপটি যদি সত্য হয় তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি একটু প্রশ্ন করবেন নিজেদের। ভালো থাকবেন, খোদা হাফেজ।